বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই মাটিডালি সরকারি প্রাথমিক বিদ্যালয় এই মহতী অনুষ্ঠানে আমি আসতে পেরে খুব আনন্দিত এবং গর্বিত। এবং আপনারা বিশ্বাস করেন, আমি এত 120টার মতো স্কুলে প্রোগ্রাম করেছি, এত গার্জিয়ান এবং এত ছাত্র আমার নজরে পড়ে নাই। এবং ফুলবাড়িতে আমি সেদিন একটা প্রোগ্রাম করলাম, ওখানে একটু ভালো পজিশন ছিল। এবং এখানে আরও অদ্ভুত ব্যাপার যে আপনারা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার এই সোনামণি বাচ্চারা এবং আপনারা কথা শুনতেছেন, আমি এই জন্য আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। এর চাইতে অনেক বড় বড় মানুষ কিছু দিছে, কিন্তু এত সম্মানিত মানুষ হয় নাই। মানুষ অনেক দান করছে, আমাকে যে দানবীর বলা হচ্ছে বা দান করতেছি, এটা ঠিক না, এটা উচিত না। আগে প্রতিটা ধর্মে বলা আছে দান করে বলা যাবে না, ডান হাত দান করবে বাম হাত জানবে না, এই কথাটা কিন্তু আমাদের হাদিসে বলা আছে। কিন্তু এখন আমরা বলতেছি এই কারণে, কম্পিটিশনের যুগ, যদি আমার দানটি দেখে আর একজন উদ্বুদ্ধ হয় তাহলে আমার আরও কিছু বাচ্চা পাবে, এই কারণে কিন্তু আমাদের এই প্রচারণা। কিন্তু বিশ্বাস করেন, আর একজন দেওয়া তো দূরে থাক, সে আমাকে বলতেছে যে আপনি কতদিন এটা চালাতে পারবেন। তা আমি যখন বলতেছি যে আমার মৃত্যুকাল পর্যন্ত, তো অনেকে বলতেছে অসম্ভব ব্যাপার। তা আমি বললাম অসম্ভবকে সম্ভব করাই আমার কাজ, অসম্ভবকে সম্ভব করাই আমার কাজ। আমি এই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যারা শিক্ষক শিক্ষিকা বৃন্দ, আমি বলতেছি বিভিন্ন জায়গায় ছবি তোলা শেষ করে দাও। এত ছবি তুললে তো তারা না খেয়ে যাবো, তো তোমরা এতক্ষণ তো ছবি তুললে হবে না, তো তোমরা দাও তো, ছবি লাগবে না, দাও তো। এত ছবি তোলো তোমরা, এইভাবে মানুষকে কথাই বলতে দাও না। এসব আর একটা কেউ ছবি তুলবে না প্লিজ, একটা ছবি লাগবে না, আমার কোনো ছবি লাগবে না। আমি বলতেছি যে এই প্রজন্মের যারা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, ওনারা এই প্রজন্মের মুক্তিযোদ্ধা। যেভাবে মুক্তিযোদ্ধারা নিজের জীবন বাজি রেখে, নিজের সন্তানকে মায়ের কোলে রেখে, নিজের 40-50 দিনের 60 দিনের বাচ্চাকে স্ত্রীকে বলছে যে তুমি একে জাগায়ও না, এ জাগলে এর মুখটি দেখলে আমি আর যুদ্ধে যেতে পারবো না। আবার অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে তারা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে আমাদেরকে এই বাংলাদেশটি উপহার দিছে। ওনারা কিন্তু ওনাদের ঋণ কোনোদিন শোধ করা যাবে না। আবার আপনি আমাদের এই প্রাথমিক বিদ্যালয়ের যারা শিক্ষক শিক্ষিকাবৃন্দ, এনাদের ঋণ রাষ্ট্র এবং জাতি কোনোদিন শোধ করতে পারবে না। কিভাবে আপনাদেরকে বুঝাই দিই, এনারাও তো মানুষ, এনারা তো আর কোনো রোবট না। এনাদেরও বাচ্চা আছে, প্রেগনেন্সি হয়, বাচ্চা হয়, পিতা হয়, মাতা হয়। 50-60 দিনের বাচ্চাকে মায়ের কাছে, আয়ের কাছে, খালার কাছে, কাজের মেয়ের কাছে বিভিন্ন জায়গায় রেখে এসে আমার এই প্রাথমিক বিদ্যালয়ে এই বাচ্চার মুখের দিকে তার বাচ্চার প্রতিচ্ছবি দেখে তারা 3-4 ঘন্টা বা 5 ঘন্টা এই বাচ্চাদের কিন্তু লালন পালন করে, নিজের বাচ্চার কথা মনে করে। এটা আপনি আমি পারবো না, এটা সহজ জিনিস না। আমরা মুখে বলতে পারবো যে সবাইকে আমার সন্তানের মতো দেখি, তাহলে তো মার্কেটে আর দামি কাপড় থাকতোই না, সবাই দামি কাপড় পাত, ওটা মুখে বলা যায়। কিন্তু শিক্ষকবৃন্দরা যেটা করেন বাস্তবে আর কেউ করে না। কিন্তু আজকের সমাজে আমার এই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ অত্যন্ত অবহেলিত। কিভাবে? আমার এই প্রাথমিক বিদ্যালয়ের যারা ছাত্রছাত্রী, তোমাদেরকে একটি কথা বলতে চাই যে অনেক সময় তোমরা পাশের যে কিন্ডারগার্টেন স্কুলটি আছে, ওই স্কুলের বিল্ডিংয়ের রং ভালো, ওই বিল্ডিংয়ের চেয়ার ভালো, ওই বিল্ডিংয়ের যিনি ম্যাডাম ওনার চুলের ডিজাইন আলাদা, ওই স্কুলের যিনি ম্যাডাম এবং স্যার তারা যে কাপড় চোপড় পরে, তারা খুব ম্যাচিং করে কাপড় চোপড় পরে আসে। কী কারণে? যাতে তোমার বাবা মা ওটা দেখে আকৃষ্ট হয় এবং তারা যেন মনে করে কিন্ডারগার্টেন স্কুলে ভালো লেখাপড়া হয়। আসলে কিন্তু ঘটনাটি সত্য না। আমি তোমাদেরকে বলি,
আমাদের দেশের যিনি রাষ্ট্রপতি উনি কিন্তু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনিও কিন্তু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। আমাদের দেশের যিনি পার্লামেন্টের সর্বেসর্বা ডক্টর শিরিন শারমিন উনিও কিন্তু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। এবং তোমরা যারা সোনামণি বাচ্চারা আসো, গার্জিয়ান আসো, আপনাদেরকে বলি, তোমাদেরকে বলি, তোমার স্কুলের যিনি টিচার ওনাকেও তোমরা জিজ্ঞাসা করে দেখবা, যতজন টিচার আছে, হেড টিচার আছে, ওনারাও কিন্তু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী বা ছাত্র। একটি কথা মনে রাখবা, প্রাথমিক বিদ্যালয় থেকে যারা শিক্ষকতা দিয়েছে, যারা দুঃখে কষ্টে না খেয়ে খালি পায়ে স্কুলে এসেছে, ড্রেস ছাড়া স্কুলে এসেছে, তারাই কিন্তু আজকে দেশটাকে রক্ষা করতেছে, তারাই কিন্তু দেশের সম্পদ। এবং 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 যারা যারা কিন্ডারগার্টেন স্কুলে লেখাপড়া করছে বর্তমানে, এরা, আমি ভবিষ্যৎবাণী বলে দিচ্ছি কিভাবে, আমার পরিবার দেখে আমি বলতেছি, আমি মানুষের পরিবারের কথা বলতেছি না। আমার পরিবারে আমার দুটা নাতি আছে, ওরা কিন্ডারগার্টেন স্কুলে লেখাপড়া করে, ওর মা একজনকে ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করায়। আপনি কল্পনাও করতে পারবেন না ওদের মেধা এত বেশি। কিন্তু এই মেধা কিন্তু শিক্ষায় না, ওই মেধা কিন্তু আমার দেশের জন্য না। ওরা সব সময় বলিউডের খোঁজটা রাখে, কোন ছবিটা আজকে রিলিজ হলো, ওরা রাখে অন্য জায়গার খোঁজ, কোন মোবাইলটা আজকে লঞ্চ হলো। ওরা কিন্তু আমার এই শিশু শিক্ষার বই, আমার দেশের যে বাংলা ভাষা, আমার দেশের যে সংস্কৃতি, আমার দেশের যে মানুষের যে চিন্তা ভাবনা, এর সঙ্গে কিন্ডারগার্টেন স্কুলে কোনো মিল নাই। কিন্ডারগার্টেন স্কুল আজকাল কারা করতেছে খেয়াল করে দেখবেন, কিছু বেকার ছেলে পেলে বা সমাজে কিছু টিচার আছে যাদের টাকা পয়সা আছে, তারা 4-5 জন টিচারকে ভাড়া নিয়ে তারা রং চং করে শহরে একটি সুন্দর স্কুল করে কিন্ডারগার্টেন স্কুল করতেছে, যেখান থেকে শুধু ফার্মের মুরগি বাড়াবে। যেরকম ফার্মের মুরগির একটা নির্দিষ্ট সময় থাকে, 35 দিন পরে হয় ওকে বেচতে হবে, নাহলে জব করতে হবে। ঠিক আমার কিন্ডারগার্টেনের ছাত্রছাত্রীরা কিন্তু এইরকম, ওদিক দিয়ে রাষ্ট্র, সমাজ, এলাকা এবং তার পরিবারের কোনো উপকার হবে না। উপকারটি হবে আমার এই সোনামণি বাচ্চাদের দ্বারা, যারা কষ্ট করে না খেয়ে এই স্কুলে লেখাপড়া করতেছে। এখন আপনি সমাজে এই প্রাথমিক বিদ্যালয়ে যে ছাত্রী আমাদের বগুড়ার সর্বেসর্বা মানে ভালো টিচার, উনি যে কথা বলে গেছেন এই কথাটি সত্য। সরকার থেকে বারবার বলা হচ্ছে যে আমরা শিক্ষায় ব্যাপক কিছু করতেছি, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যেনার কাছে আমাদের সবচেয়ে বড় আশা, কিভাবে আশা, উনি জাতির পিতার কন্যা, উনি জাতির পিতার কন্যা, উনি বঙ্গবন্ধু কন্যা, উনি শেখ ফজিলুন্নেসার গর্ভে ধারণ করেছে, উনি গ্রাম থেকে আসা মানুষ, উনি কিন্তু খালেদাদের মতো না যে ক্যান্টনমেন্ট থেকে ওনার জন্ম হয়েছে। উনি কিন্তু গ্রাম থেকে আসা একজন সাধারণ ঘরের মানুষ, আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী। উনি কিভাবে বলে যে আমার বাচ্চাদের মিড ডে মিল আমি 2023 সালে দেব। আমি আপার এই কথায় অত্যন্ত ব্যথিত, দুঃখিত। আমি আবার বলবো যে আমার মাধ্যমে যদি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে এই কথাটি পৌঁছে, আমি অন্তত বলবো যে আপা, অন্য জায়গায় আপনি সব কিছু বন্ধ করে আমার প্রাথমিক বিদ্যালয়ের টিচারের সুযোগ সুবিধা এবং আমার প্রাথমিক বিদ্যালয়ের যে ছাত্রছাত্রী আছে এদের দুপুরের খাবার, এক মুঠ করে খাবার আপনি ব্যবস্থা করে দেন। কারণ এরা একদম নুয়ে পড়ে। আমি অনেক স্কুলে গেছি, এইরকম কাউন্সিল করতেছি, 2-3টা বাচ্চা পড়ে গেছে। মানে তারা মানে শরীরের যত কিছু প্রয়োজন, ভিটামিন টিটামিন তারা খাইতে পায় না। আমি আমার প্রধানমন্ত্রীকে বিনীত অনুরোধ করব যে আপা, আপনি ছাড়া তো আমাদের আর কেউ নাই, আপনার পরে এক আল্লাহ। আর যারা মন্ত্রী মিনিস্টার আছে তাদের কাছে তো আমাদের পৌঁছার কোনো সুযোগ নাই। 8টা-10টা গেট পার হয়ে যখন আমরা যাচ্ছি তখন উনি বলতেছে আমার এখন সময় নাই। আমাদের দেশের রিয়েলিটিটা হচ্ছে এইরকম, মানুষের ভিতরের কোনো খবর কোনো নেতা কর্মী রাখে না, সেটা হোক আওয়ামী লীগ, হোক বিএনপি, হোক জামাত, হোক অন্য দল।
কথার সময় আমরা অনেক বড় বড় কথা বলি, কিন্তু কাজের সময় শূন্য। আমরা বলতে চাই যে কথাটি আসলে আমরা মানুষের, বিশেষ করে বগুড়ার মানুষ আমরা এত অবহেলিত এবং এত অবহেলার চোখে আমাদেরকে দেখা হয়, আপনারা কল্পনাও করতে পারবেন না। কিভাবে যখন বিএনপি এখানে ভোট পায় 2 লক্ষ, আওয়ামী লীগ তখন ভোট পায় 30,000, তখন বিএনপি আলাদা চিন্তা করে ওখানে কিছু করা লাগবে না, ওখানে আবার রিজার্ভ ভোট আছে। আর আওয়ামী লীগ যখন চিন্তা করে ওখানে ভোটই পায় 30,000, কতটি আর চুরি করবো, চুরি করেও তো মেকআপ হয় না। যার কারণে আওয়ামী লীগ বিএনপি দুটা দলই আমাদেরকে শুধু মিথ্যা কথা বলে, শুধু মিথ্যা আশ্বাস দিয়ে তারা ভোটের ব্যবসা করে, অ্যাকচুয়ালি প্রকৃত অর্থে কোনো কাজ করে না। আমরা পৌর নির্বাচনে আপনি চিন্তা করতে পারবেন, বগুড়া শহরে আপনি বলেন বুকে হাত দিয়ে আমার কথা যদি মিথ্যা হয় আপনি আমাকে বলবেন, আমি ক্ষমা চেয়ে নেব। এমন কোনো রাস্তা নাই যে রাস্তা ভাঙ্গাচুরা না। তাহলে মেয়র সাহেব আপনার কাজটা কি? আপনি বলতেছেন সরকারে আওয়ামী লীগ আছে, আমাকে ফান্ড দেয় না, আমি মেনেই নিলাম যে আপনার কথাটি সত্য। তাহলে আমি যদি আপনাকে প্রশ্ন করি, গাবতলীতে সাইফুল পৌর মেয়র ও 50 কোটি টাকা নিয়ে আসছে, তাহলে ও কীভাবে পালো? আমি যদি প্রশ্ন করি দুপচাঁচার মেয়র, উনি জামাতে ইসলামের, উনি 10 কোটি টাকা নিয়ে আসছে, তাহলে উনি কীভাবে পালো? তার মানে এই মেয়র সাহেব এটা বোঝাতে চাচ্ছে যে বগুড়ায় কোনো কাজ হবে না, তাহলে মানুষের সেন্টিমেন্ট আওয়ামী লীগের বিপক্ষে যাবে। আরে আমি বলতেছি যে আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, যা কিছু তাই করেন, আমার যায় আসে না, কিন্তু আমাকে আমার রাস্তাটা নিরাপদ করে দেন। আমার মা বাবা, আমার বোন যখন বাচ্চাকে নিয়ে স্কুলে যাবে সে যেন ওই হোঁচটটা না খায়। এবং যে পরিমাণ বগুড়া শহরে অটোরিক্সা সিএনজি চলতেছে, আপনাদেরকে আমি চ্যালেঞ্জ দিচ্ছি, আর 2-3 বছরের মধ্যে আপনারা শহরে আর হাঁটতে পারবেন না, কারণ আপনাদের আর নিরাপত্তা থাকবে না, আপনারা নিরাপত্তাহীন হয়ে পড়বেন। শুধু শিক্ষা শিক্ষা শিক্ষাতে কি হবে? আমার এই সোনামণির বাচ্চা, আপনারা পেটে, নিজের পেটে কষ্ট দিয়ে বাচ্চাদেরকে লেখাপড়া শেখাচ্ছেন। এই বাচ্চা যখন প্রথম আগে এসএসসি পাস করে ঢাকা ইউনিভার্সিটি, যে কোনো ইউনিভার্সিটিতে শতকরা 2% 3% চান্স পাবে, বাদ বাকি ছেলেরা এরা তখন আবার পিওনের চাকরি করার জন্য, দপ্তরি চাকরি করার জন্য এসে দাঁড় হবে। কারণ শিক্ষিত আমরা করতেছি, আমাদের বাবা মায়ের একটাই চিন্তা, পৃথিবীর এই চিন্তা কেউ করে না। আমরা শিক্ষা গ্রহণ করি চাকরির জন্য, যে আমার সন্তানটা কোনোভাবে অনার্স পাস করলে এই বাড়ির জায়গাটা আছে বেচে দিয়ে একটা স্কুল মাস্টারে ঘুষ দিয়ে ঢুকাই দেবো, নাহলে একটা পুলিশ অফিসারে ঢুকাই দেবো, নাহলে একটা ডিসি অফিসের টাকা ঘুষ দিয়ে ঢুকাই দেবো। কিন্তু এটা কিন্তু পৃথিবীর কোনো শিক্ষা না। একজন শিক্ষিত মানুষ মুদিখানার দোকানও করতে পারে, একজন শিক্ষিত মানুষ ড্রেনও সাফ করতে পারে, একজন শিক্ষিত মানুষ সে নির্বাচিত হয়ে সেবাও করতে পারে। আর আমাদের দেশের চিন্তাই হচ্ছে আমার বাচ্চাকে লেখাপড়া করে চাকরি করাবো। চাকরির জন্য কিন্তু শিক্ষা না, চাকরির জন্য কিন্তু শিক্ষা না। শিক্ষা হচ্ছে রাষ্ট্রের জন্য, শিক্ষা হচ্ছে সমাজের জন্য, শিক্ষা হচ্ছে মানুষের সেবা করবে। সেই শিক্ষায় আমাদেরকে শিক্ষিত হতে হবে। যারা টিচার বৃন্দ আছেন, আমি তাদেরকে বলতে চাই, আমাদের বাচ্চারা যে মেধায় শিক্ষিত হচ্ছে, এই মেধা আগামী 10 বছর পরে কোনো কাজে আসবে না। কিন্তু আপনারা আমার কিছু করার নাই, শিক্ষা ব্যবস্থাটাই যেন মুখ থুবড়ে পড়ে গেছে। কখন কি করতেছে আমরা নিজেরাই জানি না, কখন কি করতেছে আমরা নিজেরাই জানি না। কখনো সৃজনশীল, কখনো অসৃজনশীল, কখনো কোশ্চিন আউট, কখনো মানে শিক্ষা নিয়ে কথা বলতে গেলে আমার আর বলার কিছু নাই। কিন্তু আমি একটা কথা বলি, যারা গার্জিয়ান আছেন, আপনাদের যে মূল সমস্যা, সেই সমস্যাটা আমি তুলে ধরতেছি। আপনারা কিন্তু কিস্তি নেওয়া বন্ধ করেন। আপনাদের বাড়িতে এক একজনের 4টা-5টা করে কিস্তি, যে কিস্তির কারণে আপনারা আপনাদের সন্তানদের দূরে ভালো কথা বলতে পারেন না, স্বামীকে ভালো করে খাওয়াতে পারেন না, শ্বশুরের সঙ্গে ভালো করে কথা বলতে পারেন না, নিজে সবসময় টেনশনে থাকেন। বলেন কিস্তি ছাড়া কোনো মানুষ আছেন? আপনারা প্রতিদিন 4টা, 5টা, 3টা করে কিস্তি এক জায়গায় থেকে নিয়ে আরেক জায়গায় দিচ্ছেন, এক জায়গায় থেকে আরেক জায়গায়। এতে আপনি মানসিক যন্ত্রণায় ভুগতেছেন,
আমার এই সোনামণি বাচ্চা যখন 4টার সময় আপনাকে যা বলতিছে যে মা আমাকে ক্ষুধা লাগছে, আমি স্কুল থেকে আলাম, তুমি খাবারটি দাও, আপনি বলতেছেন চুপ কর, আমি কালকে কিস্তি চিনতে আসি। আপনি বলেন তো, আমার এই টিচার, এই শিক্ষা, আমার টিচার সারাদিন যেটা শিখালো, আপনার ওই এক কথায় সমস্ত বুদ্ধি আর বিমুখ হয়ে চলে যাবে। যার জন্যে আগে আমাদের মাদের ঠিক হতে হবে। আমার বাচ্চাকে আমি যে কোনো সময় ঠিক করতে পারবো, কিন্তু আপনাকে তো আর পারবো না। আগে আপনাকে ঠিক হতে হবে, তবে আমার বাচ্চাটা ঠিক হবে, তবে আমার টিচার ঠিক হবে। আমাদের সমাজ তো ঘুরে ধরে গেছি। আগামীর যে প্রজন্ম, যাদেরকে আমরা বলতেছি এরা হবে এসপি, এরা হবে ডিসি, এরা হবে টিওনো, এরা হবে এরকম স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকা টিচার, এরা হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি। তারা কিন্তু এভাবেই মানুষ হবে, তারা এভাবেই মানুষ হবে। এর চেয়ে ভালো করলে আর মানুষ হবে না। আমাদের বাচ্চারা কিন্তু মানুষ হবে না। যারা এসি রুমে থাকে, যারা খাবার আগেই, আমি এই কথা অনেক জায়গায় বলেছি যে আমার এই সোনামণি বাচ্চারা স্কুল থেকে যে আপনার কাছে খাবার চাচ্ছে, আপনি খাবারটি দিতে পারতেছেন না। আর আমার মেয়ে আমার নাতনিকে বলতেছে খাবার নিয়ে, ও দৌড়াচ্ছে, ও বাচ্চা দৌড়াচ্ছে, আম্মু খাবো না, আর মা কিন্তু পিছে পিছে দৌড়াচ্ছে। আর যে সোনার বাচ্চা, যে বাচ্চা আমার আগামী দিনের ভবিষ্যৎ, যে বাচ্চা আমার আগামী দিনে সমাজ রক্ষা করবে, যে বাচ্চা আগামী দিনে আমার রাষ্ট্র রক্ষা করবে, সে বাচ্চাটি সব নিয়ে বসে আছে। মা বলতেছে যে খাবার এখনো হয়নি, তুমি দেরি করো। কিন্তু এতে আপনারা ঘাবড়াবেন না, এটা কষ্ট পাওয়ার কিছু নাই। ওই ছেলে একজন অফিসার হবে, আর আমার যে নাতি, যার পিছে আমার মা খাবার নিয়ে দৌড়াচ্ছে, ও যে অফিসার হবে, আমার নাতি সে অফিসের পিয়ন হবে। আপনাকে আমি বলে দিলাম। আপনি একটি কথা মনে রাখবেন, আমাদের পূর্বপুরুষরা, আমাদের যারা পূর্বপুরুষ, ওনারা যদি কাঁঠালের গাছ, জামের গাছ, আমের গাছ না লাগাতো, তাহলে কি আমরা আম খেতে পারতাম? ঠিক এরকমই আপনি কষ্ট করে আপনার বাচ্চাকে রক্ষা করবেন। এই বাচ্চা আগামী দিনের ভবিষ্যৎ, এই বাচ্চা আগামী দিনে সুবাসিত হয়ে এই বাচ্চা যে গাছ হবে, সেই গাছ থেকে যে ফুল ঝরবে, সেই ফুলের সুবাসিত গন্ধে আমার সমাজ রক্ষা হবে। এই বাচ্চার পাতা থেকে যে অক্সিজেন বাড়াবে, সে অক্সিজেন দিয়ে আমার জাতি বাঁচবে। ঘাবড়ানোর কিছু নাই। আমরা কষ্ট করতে রাজি আছি, আমরা কষ্ট করতে রাজি আছি, কিন্তু বৈষম্য করতে দেখতে রাজি নাই। আমি বলতেছি, যে কথায় আমার দেশ স্বাধীন হয়েছিল, সে যে 4টি মূল মন্ত্র, অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, একটার সঙ্গেও আমরা কোনো সরকার জড়িত না। আমার বাচ্চা খায় কি না আমি জানি না, আমার বাচ্চা কি পরে আমি জানি না, বাসস্থানের তো কোনো খোঁজই নাই। আর চিকিৎসা তো মার্শাল্লাহ, আপনি যদি যান তো প্রথমে আপনাকে 8টা টেস্ট দিবে। আপনি সমস্ত টাকা টেস্টের পিছনে খরচ করে যখন ওষুধ কিনা লাগবে, তখন আপনার টাকা থাকবে না। 4টি জায়গায় আমরা প্রায় কি বলবো, বলার মতো আর ভাষা নাই। বলতে গেলে আমার মুখ দিয়ে বাজে কথা বেরিয়ে যাবে, আমি বলতে চাই না। কিন্তু আমি আবার আপনাদের অনুরোধ করব, ঘাবড়াবেন না। পৃথিবীতে আমাদের এরকম হলো কেন? কেউ যদি প্রশ্ন করেন যে আমাদের এরকম হলো কেন, আমাদের 5000 বছরের ইতিহাস, আমাদের 5000 বছরের সভ্যতা, আমরা 500 বছরের কাছে হেরে গেছি। 5000 বছরের আমাদের বাঙালি জাতির সমস্যা, 500 বছরের পশ্চিমাদের কাছে আমরা হেরে গেছি, শুধু রাজনৈতিক সিদ্ধান্ত ভুল করার কারণে। আপনারা কি জানেন, পৃথিবীতে এক সময় ব্রিটেনের সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত ওদের দেশ ছিল। কথাটা মনে রাখবেন, ব্রিটেনের সূর্য উদয় থেকে সূর্য যখন অস্ত যায়, অত রাস্তা কিন্তু অতটুকু জায়গা ব্রিটেনের ছিল। আজকে সেই ব্রিটেনের অবস্থা জানেন? সেই ব্রিটেনের যে সৈন্য ড্রেসটি ছিল, সেই ড্রেস পরে আজকে আমাদের দেশে ব্যান্ড পার্টি বাজায়। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? ওদের যে লাল ড্রেস, যে ড্রেস পরে আমাদের উপর অত্যাচার করছে, যে ড্রেস পরে আমাদেরকে ধিক্কার দিছে, আজকে বিধির বিধান, মন সৃষ্টিকর্তার যে শাস্তি, ওই ড্রেস পরে কিন্তু আমরা যখন কোনো ব্যান্ড পার্টি ভাড়া করি,
দেখবেন ওরা লাল ড্রেস আর ওই সাদা একটা ইয়ে পরে চলে আসে। আমি তখন মনে মনে হাসি যে এটা ব্রিটিশের ড্রেস, এই ড্রেস পরে ওরা সারা পৃথিবী প্রায় দখল করে নিছিল। আজকে সেই ড্রেস চলে গেছে ব্যামবাটির মধ্যে। এটা বেশি দিনের কথা না, সামান্য কিছু দিনের কথা। আমি এই বাচ্চাদের, আমার শক্তিও সামর্থ্য নাই যে আমি 10টা স্কুলে মিড ডে মিল দিচ্ছি বাচ্চাদের, রুটি পারি, সিঙ্গারা পারি, বিস্কুটের প্যাকেট পারি, আমি কিন্তু দিচ্ছি। আমার মনে হয়েছিল যে আমি আর পারবো না, আমি আর দিব না, কারণ আমার আর সামর্থ্যের মধ্যে কুলাচ্ছে না। 2080 জন বাচ্চাকে স্কুল টাইমে আমাদের সময় যেটাকে বলা হতো টিফিন, সেই টিফিনটা আমি দিচ্ছি। তে আমি এত মায়ের এখানে উপস্থিতি দেখে, এই টিচারদের কথা শুনে, এই বাচ্চাদের হাসি মুখ দেখে আমি আগামীকাল থেকে এখানেও মিড ডে মিল ঘোষণা করে দিলাম। তোমরা সোনামণি বাচ্চারা প্রতিদিন স্কুল টাইমে ওই সিঙ্গারা বলো, লাড্ডু বলো, পাউরুটি বলো, যেটাই আমি দিই সেটা তোমরা পাবা। বিনিময়ে তোমাদের কাছে আমার একটি অনুরোধ, একটি চাওয়া আছে। তোমরা বলো আমি যেটা চাবো খুব সামান্য জিনিস, তোমরা বলো যে আমার কথাটা তোমরা রাখবা, আমাকে দিবা। বলো তোমরা কি আমার কথা রাখবে? তাহলে আমি দুটা কথা বলি। একটা হচ্ছে যখন বাসায় থাকবা, তোমরা যখন বাসায় থাকবা তখন বাবা মা যে কথাটি বলে এই কথাটি মনোযোগ সহকারে শুনবা এবং সেই কাজটি করবা। আর যখন স্কুলে ঢুকবা তোমার টিচার যা বলবে তুমি শুধু তাই করবা। আমি তোমাদেরকে কথা দিচ্ছি, এই বাবা মার জ্ঞান আর এই টিচারের জ্ঞান, এই দুই জ্ঞানের আহরণে তুমি যে জ্ঞানী হবা, পৃথিবীর কোনো জ্ঞান তোমাকে আর আঘাত করতে পারবে না। পৃথিবীর কোনো জ্ঞান আমাদেরকে আর তোমাদেরকে আর আঘাত করতে পারবে না। আর আমরা সেই মানুষই চাচ্ছি, যে মানুষটি না হবে আওয়ামী লীগ, না হবে বিএনপি, না হবে জামাত, না হবে কুড়ে ঘর। আমরা চাচ্ছি সুখে শান্তিতে থাকতে। আমরা এত মার্কার ঝামেলায় পড়তে চাচ্ছি না। আমরা ওই দিন চাচ্ছি না যে আবার রাস্তায় কোনো গাড়ি পুড়বে, রাস্তায় সরকারি গাড়ি হামলা হবে, ওই দিন চাচ্ছি না। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, আমরা তো আপনাকে মেনে নিয়েছি, আপনি যা বলতেছেন আমরা সে কথা শুনতেছি। আজ থার্ড টাইম আপনি ক্ষমতায়, 3বারের বার আপনি ক্ষমতায়। এই 3বার ক্ষমতায় থাকার পরে আমার বাচ্চারা স্কুলে টিফিন পাচ্ছে না, এর চেয়ে দুঃখ আমাদের আর কিছু নেই। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা আপনার বিরোধী না, আমরা বিরোধী বক্তব্য দিচ্ছি না। আমি আপনার কাছে জোর দাবি জানাচ্ছি যে আপনি জাতির পিতার কন্যা, আপনি বঙ্গবন্ধু কন্যা, আপনি মাননীয় প্রধানমন্ত্রী, আপনি ছাত্র রাজনীতি করেছেন, আপনি ইডেন কলেজের ভিপি ছিলেন। আপনার দ্বারা যদি ছাত্ররা উপকৃত বেশি না হয় তাহলে কার দ্বারা হবে? হ্যাঁ, আপনি বলবেন বেতন নিইনি, এটা নিইনি, ওটা নিইনি। আপা, আপনি এটাও দেন না। এই সম্পদ আমরা ট্যাক্সটা দিচ্ছি কিসের জন্য আপা? আমরা 6 লেন চাই না, আমরা উপর দিয়ে হাঁটতে চাই না। আমরা চাই আমার বাচ্চা হাসি মুখে আমার বাসায় ফিরুক। আমি কাদা দিয়ে হাঁটতে রাজি আছি আপা, আমি জমির আল দিয়ে হাঁটতে রাজি আছি আপা। শুধু এইটুকু আমাকে করে দেন যে আমার এই সোনামণি বাচ্চারা যখন হাঁটবে, যাবে, আসবে, এদের মুখে যেন হাসিটা থাকে আপা। এদের মুখে হাসি দেখে আমি কাদা দিয়ে হাঁটতে রাজি আছি, কিন্তু এদের মুখে এদের মন খারাপ দেখে আপনি আমাকে প্লেনে তুললো, আমার মনটি কাঁদবে। আমি ওই সুখ চাই না, ওই দাম্ভিক্য চাই না, যেটা দিয়ে আমার সোনার বাচ্চা, আমার সোনার সন্তান, একটি বাচ্চার কি হয় অসুখ হলে সেটা যখন নিজের ঘাড়ে পড়ে তখন মনে হয়। এই বাচ্চাটি যখন কোনো মায়ের কাছে খেতে চায়, মা যখন দিতে পারে না, যখন কোনো ভাইয়ের কাছে খেতে চায়, ভাই দিতে পারে না, দাদির কাছে খেতে চায়, দাদি দিতে পারে না, পিতা লজ্জায় বাসায় আসে না। এই নির্ধারণ কষ্ট আমরা পেয়েছি, এই নির্ধারণ কষ্ট আমি পাইছি যে আমার জীবনে। আমরা মাকে যা বলছি যে মা ভাত কি হয়েছে, মা বলছে তোর বাপ বাজারই করে নিয়ে ভাত করব। আমরা কিন্তু এই কষ্টের থেকে মানুষ হয়েছি, এই কষ্টের থেকে আজকে এই বাচ্চাদের কাছে ছুটে আসছি। এই বাচ্চাদের কাছে বা বাচ্চার গার্জিয়ানের কাছে আমরা কোনো ভোট চাই না, কোনো দিনও ভোট করব না। কারণ ভোট করে এখনকার চোর আর ডাকাতেরা,
যারা চোর ডাকাত তারা ভোট করতেছে। 10 টাকা কেজি আমার প্রধানমন্ত্রী চাল দিছে, চাল ডান দিয়ে যায় বাঁ দিয়ে যায়, আবার সরকারি গোডাউনে ঢুকতেছে, গরিব মানুষ পাচ্ছে না। মাননীয় প্রধানমন্ত্রী 226টা বাড়ি দিছে ফ্রি একবারে। কারা পাইছে, কে পাইছে? আমি 2-4টা বাড়িতে গিয়ে দেখছি কোনোভাবে টিন দিয়ে বাথরুমের পার্ট দিয়ে চলে যাচ্ছে টিওনো সাহেব টাকা চুরি করে। উপজেলা চেয়ারম্যান আমরা ভোট করেছি, মনে করছি ছাত্রনেতা ছিল ভালো হবে, সে লুটের সর্দার হয়ে গেছে, সে ডাকাতের সর্দার হয়ে গেছে। কি কাকে বলবো আমি? বিএনপিকে? আরে ভাই, বিএনপিতে রাষ্ট্র ক্ষমতাতে নাই, বিএনপির কথা বলে লাভ হবে না, বিএনপির দোষ দেওয়া লাভ হবে না। এখন চোর ডাকাত তো আমাদের দলে ঢুকে পড়ছে, সমস্ত চোর আর ডাকাত আমাদের দলে। আমাদের কৃষক কোনো দুর্নীতি করে না, আমাদের দিনমজুর কোনো দুর্নীতি করে না, আমার শিক্ষকরা দুর্নীতি করে না। দুর্নীতি করতেছে কে? যারা ওপর মহলে বসে আছেন, উচ্চ শিক্ষায় শিক্ষিত তারা। টাকাটা কি করবেন আপনি? অত্র অঞ্চলের অর্থ ছিল রহমান সর্দারের, উনি কি আছে? নাই। টাকা থাকবে না, টাকা থাকার জিনিসও না। টাকা নিয়ে গর্ব করার কিছু নাই। এই টাকাটা মন সৃষ্টিকর্তা আমাকে যে টাকাটা দিছে, এই টাকাটা আমার না, এই টাকাটা আপনাদের, এই টাকাটা আমার বাচ্চার। আমাকে শুধু বলছে তুমি ডিস্ট্রিবিউশন করবা, এইটুকু আমাদের ভুল হচ্ছে। আমি মনে করতেছি আমার, কিন্তু তা না। সৃষ্টিকর্তা যখন আমাকে টাকা দেয়, বড়লোক করে, ইচ্ছা করলে সবাই কি করতে পারতো সমাজে, কিন্তু সমাজে ওইভাবে কিন্তু বড়লোক করে না। কেন করে না? এটা তার কর্মে। আল্লাহ পাক চয়েস করে কাউকে কাউকে অর্থ বড় করে দেয়। কি কারণে দেয়? উনি আল্লাহ পাকের অত্যন্ত পছন্দের মানুষ। তাকে বলে আমি তোমাকে যে টাকাটা দিলাম এটা ব্যাংকের মতো, তুমি ব্যাংকের ম্যানেজার, এটা সঠিক ডিস্ট্রিবিউশন তুমি করবা। আর আমি বলতেছি এটা আমার। তখন হচ্ছে কি, আমার টাইম আমি ঠিক থাকতেছি, পরে জেনারেশনে যা ধ্বংস হয়ে যাচ্ছে। আর আমি অত্যন্ত চালাক ব্যক্তি, আমি অত্যন্ত মেধাবী মানুষ, যে আমার অর্থ আমি এখানে জমা করতেছি, মৃত্যুর পরে যদি কিছু থাকে ওখানে আমি অবশ্যই পাব। আমি অত্যন্ত চালাক, অত্যন্ত মেধাবী। আমি বারবার যে কথা, আমি অত্যন্ত চালাক, অত্যন্ত মেধাবী, এই কথা বলতে বলতে যদি আমার মৃত্যু হয় এখানে হার্ট স্ট্রোক করে, তাহলে মৃত্যুর পরে যদি কিছু থাকে সেখানে আমি পুরস্কৃত হব ইনশাল্লাহ, এটা আমার বিশ্বাস। সমাজে যারা বিত্তবান আছেন, আপনারা যারা টিচার আছেন, তারা সবসময় তাদেরকে বলবো আমার বাচ্চাকে মেধা ও জ্ঞানে, ধর্মীয় শিক্ষায়, ধর্মীয় অনুশাসনে তাদেরকে মানুষ করবেন। পৃথিবীতে কোনো জাতি তার ধর্ম বাদ দিয়ে দাঁড়াতে পারে নাই। যে হিন্দু সে হিন্দু ধর্ম পালন করবে, যে বৌদ্ধ সে বৌদ্ধ ধর্ম পালন করবে, যে খ্রিস্টান সে খ্রিস্টান ধর্ম পালন করবে, যে মুসলমান সে মুসলমান ধর্ম পালন করবে। 1893 সনে শিকাগো শহরে যখন ধর্মীয় সভা হয়, তখন আমাদের ভারতবর্ষ থেকে গেছিল স্বামী বিবেকানন্দ। তখনকার সময়কার একটা গল্প বলি। 3 দিন 4 দিন ধরে শিকাগো শহরে এইরকম একটা হল রুমে ধর্মীয় সমাবেশ হচ্ছিল। আমাদের এখান থেকে যখন স্বামী বিবেকানন্দ গেছে, তখন ওনাদের যে অবস্থা, ওনাদের যে ড্রেস, ওনাদের যে চেহারা, স্বামী বিবেকানন্দ প্রথম দিন যায় তো মুখ দিয়ে কথাই বলতে পারেনি ভয়েতে, যে এদের সামনে আমি কী বলবো। দ্বিতীয় দিন যাও চিন্তা করছে যে হে আল্লাহ, হে ভগবান, আমি কি বলবো, এতগুলো মেম সাহেব, এরকম সাদা সুদা চামড়ার লোকজন। পরের দিন স্বামী বিবেকানন্দ বলছে, কথাটা শুরুই করছে এইভাবে যে আমেরিকার আমার ভাই ও বোনেরা, এই একটি কথা শুধু বলছে, হে আমেরিকার আমার ভাই ও বোনেরা। এই এক কথা বলার পরে 2 মিনিট ধরে ওই হল রুমে তালি বাজিছে, সেই তালি থামতে লাগছে 3 মিনিট। তারপরে স্বামী বিবেকানন্দের আর কিছু বলাই লাগেনি। স্বামী বিবেকানন্দ পশ্চিমাতে হিট হয়ে গেছে। তখন একজন নারী তাকে যা বলছে যে আমি আপনার মতো সন্তান চাই, যার জন্য আমি আপনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই। স্বামী বিবেকানন্দ তখন বলছে যে আমি তো ওটাকে সন্ন্যাসী, আমি তো আপনাকে বিয়ে করতে পারবো না। করছে তাহলে আমার কি হবে এখন? আমি তো আপনার মতো একজন সন্তান চাই, এইরকমই সন্তান নেব আমি।
তখন স্বামী বিবেকানন্দ বলছে, তাহলে আজ থেকে আপনি আমার মা, আমি আপনার সন্তান হয়ে গেলাম। দেখেন, মেধাবী মানুষের কথা, ছোট কথা দিয়ে অনেক কিছু বোঝানো যায়। তা আমরা সেই দেশের মানুষ, সেই বাংলার মানুষ। আমাদের ছিল গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ, আমাদের ছিল সুখ। আজকে সুবিধা বেশি, সুখ নষ্ট হয়ে গেছে। আজকে মিথ্যা কথা বলার জন্য আর বাসায় আসতে হয় না। ওই বগুড়া থেকে একটা মোবাইল করে আপনাকে কোলে দিলাম, জানিস বুবু এই কাম হয়ে গেছে, আপনি কিন্তু বুঝাই নিলেন, এই কাম শেষ। আপনি বলেন তো, যদি মোবাইলের যুগ না হতো তাহলে চাঁদে কি আর সাইদিক দেখা যেত? চাঁদে কিন্তু সাইদিকে দেখা যেত, ওই মোবাইল দিয়ে কিন্তু দেখাচ্ছে। তা আমরা সুবিধা অনেক পাইছি, বাট সুখটা আমাদের কাছ থেকে নষ্ট হয়ে গেছে। সুখ কিন্তু আমাদের মাঝে আর নাই। আগে আমাদের বয়সে যারা সকাল সন্ধ্যা নাটক দেখতাম, আপনারা মনে আছে, অনেকে বয়স্ক লোক বলতে পারবেন, তখন ওই সপ্তাহে একটা নাটক দেখে কত উৎফুল্ল ছিলাম আমরা। আর এখন মিনিটে মিনিটে নাটকে আর ভালো লাগতেছে না, চ্যানেল খালি বদলাতেইছি, এটা ভাল লাগতেছে না, ওটা ভাল লাগতেছে না, ওটা ভাল লাগতেছে না। তো এই যে আমাদের তো প্রাপ্তি অনেক হয়ে গেছে, আমরা তো বুঝতে পারছি যে সুখ নাই। ওরা আমাদের মাথাটা কিনে নিছে, পশ্চিমা শক্তি আমাদের মাথাটা একবারে কিনে নিছে। আপনি আজকে একটা খাট নিয়ে আসেন, 3 মাস পরে আর এক ডিজাইন বাড়াচ্ছে। এখন আপনার মনের মধ্যে চিন্তা, ওই খাটটা আনতে হবে। স্বামী বলতেছেন, এটি বলতেছেন, মায়ের বলতেছেন, লাস্টে যখন পারতেছেন না, আপনি যখন জেদ করে আবার একটা কিস্তিলে নিজে নিয়ে আসতেছেন যে তোকে কাকু কমন হামিলি আসবো। কিন্তু আপনি কি জানেন যে আপনি অশান্তিটা কিনে নিয়ে এলেন? আপনি একটা অশান্তি বাসায় নিয়ে এলেন। আমরা বলতে চাই, আমরা অত্যন্ত সাধারণ ঘরের মানুষ, আপনাদের মতো আমাদের অবস্থা। আমাদেরও কিন্তু না খেয়ে দিন গেছে, ভাতের কষ্টে আমরা পাইছি। লেখাপড়া তো করতেই পারিনি, ক্লাস 7 পর্যন্ত 4টে স্কুলে পড়ছি। তখনকার বেতন ছিল 6 টাকা, ওই 6 টাকা আমার বাবা মা দিতে পারেনি। এখন তো তোমরা সোনামণি বাচ্চারা অনেক ভালো আছো, তোমরা জুতা পাচ্ছ, ড্রেস পাচ্ছ, মাস্টারকে পাচ্ছ। আমাদের সময় তোমার ছাত্রদেরকে জিজ্ঞেস করে দেখো, কিছুই পায়নি এনারা। বৎসরে একটা করে জামা পাইছে বাবা মার কাছ থেকে, ওটা নিয়ে মহা খুশি। চাঁদ রাতে আমরা একটা জামা পায়ে ঘুম হয়নি যে তাড়াতাড়ি রাত 5 টাকায় 7 টাকায় দেবো। এরকমও দিন আমাদের গেছে, কারণ নতুন জামা আমরা ঈদ ছাড়া পাই নাই, পূজা ছাড়া আমরা নতুন জামা পাই নাই। কিন্তু তোমরা কিন্তু এখন কম বেশি পাচ্ছ, ঘাবড়ায়ও না। তোমরা আমার আগামী প্রজন্ম, তোমরা আমার আগামী দিনের ভবিষ্যৎ, তোমাদের দিকে এই বাংলা তাকিয়ে আছে, এই বাবা মা তাকিয়ে আছে, এই সমাজ তাকিয়ে আছে। এবং এই প্রাথমিক বিদ্যালয়ের আমি অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করে যাচ্ছি, মিড ডে মিল দেব। কোনো বাচ্চা যদি অসুস্থ হয়, বিশেষ করে হেড টিচারকে বলবো, এতিম কোনো বাচ্চা যদি থাকে, তার সমস্ত সহযোগিতা আমি করব। অন্তত তার পিতা মাতা হয়ে আমি থাকতে চাই, সে যেন কখনো নিজেকে অসহায় মনে না করে। তারপরের স্টেজে যদি আরও কোনো সমস্যা থাকে আমাকে বলবেন। একটি কথা মনে রাখবেন আপনারা গার্জিয়ানেরা, আমার টোটাল বাচ্চা কাচ্চার সংখ্যা কিন্তু 36,300। এরকম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যারা লেখাপড়া করে তাদের সংখ্যা কিন্তু 36,300। এবং এই 36,300-এর মধ্যে 20,000-এর উপর বাচ্চা কাচ্চা অসহায় অবস্থায় আছে, দরিদ্র সীমার নিচে বাস করে তারা। এত কষ্ট এই বাচ্চাদের, এগুলি বললে অনেকে হয়তো অনেক কিছু মনে করবেন, কিন্তু বলবে যে সরকার বিরোধী বক্তব্য দিচ্ছে। কিন্তু আমি যা দেখছি, আমার মন যেটা বলছে আমি আমি কেন বলবো? আমি তো আওয়ামী লীগ করি, আমার পিতা ছিলেন মুক্তিযোদ্ধা, আমি তো বঙ্গবন্ধুর সৈনিক, আমি তো মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কর্মী। আমি এই ভুলগুলো ধরে দিয়ে বুঝে দিতে চাই যে আপা, আপনার কাছে ভুল ইনফরমেশন যাচ্ছে, আপনি বাস্তব খবরটা জানেন না। বাস্তব খবরটা জানেন আপনি, জানার পরে আপনার যতটুকু করার ততটুকু করেন। আপনি মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাদেরকে বলেন, আপনি বলেন নাই যে 1 বৈশাখে ইলিশ খাওয়া হবে না, ইলিশ তো আমরা খাই না আপা। আপনি যা বলবেন আমরা তাই শুনবো, কিন্তু আমাদের বক্তব্য আপনি রিয়েলিটিটা জেনে কথা বলেন। আপনি যদি বলেন যে আমার রাষ্ট্রের কোষাগারে টাকা নেই, আমরা মেনে নেব, আমরা বাচ্চারা না খেয়ে থাকবো, কিন্তু আপনি রিয়েলিটিটা জানেন আগে, জানা আমাদেরকে বলেন
আপনার প্রতি যে বিশ্বাস, যে আস্থা, যে দাবি, সেটা বাংলাদেশের বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধু কন্যা ছাড়া কারোর কাছে সেই দাবি বা আস্থার জায়গা আমাদের আর হবে না। সেই জায়গায় আপনার কাছে আমার দাবি যে আমার এই সোনার ছেলেদের আপনি রক্ষা করবেন। কি রক্ষা করবেন? রক্ষা তো করবে আল্লাহ। আপনি আমার এই সোনার ছেলেদের স্বাস্থ্য, শিক্ষা এবং সুব্যবস্থা করার দায়িত্ব আপনার, কারণ আপনি রাষ্ট্রের প্রধান। আমাদের তার মাঝখানে বলার কোথাও জায়গা নাই। এরপরে যদি বলতে হয় তাহলে মহান সৃষ্টিকর্তাকে বলতে হবে। তাই আমি মনে করি আপনারা যারা গার্জিয়ান আছেন মনের মধ্যে কষ্ট রাখবেন না, মনের মধ্যে কোনো দ্বিধা রাখবেন না। কখনো ভাববেন না যে আপনি গরিব, আপনার সন্তান আর সন্তানের চেয়ে কোনো মেধাবী সন্তান আছে, আপনি মনে করবেন যে আপনার সন্তানই মেধাবী, আপনার সন্তানই একদিন এই দেশের বড় জায়গায় যাবে। মনোযোগ দিয়ে নিজে আগে নিজের ঝামেলা মেটাবেন, বাচ্চার দিকে খেয়াল রেখে, বাচ্চা কখন যায়, কখন আসে, কখন ঘুমায়, আপনার এলাকায় কোনো সমস্যা হচ্ছে কি না তাও আমাকে জানাবেন। আপনি এলাকায় মাদক ব্যবসা হলে আপনি আমাকে জানাবেন, এলাকায় কোনো ইফটিজিং হলে আপনি আমাকে জানাবেন, এলাকায় কোনো মাস্তানি হলে আপনাকে জানাবেন। আপনাকে আমি কথা দিলাম 1 ঘন্টার মধ্যে এলাকা আমি তছনছ করে দেবো, এটা কথা দিলাম আপনাকে। সমস্ত দায়িত্ব আমরা নিতে প্রস্তুত যতক্ষণ আমার জীবন আছে। এই সমাজ, এই বগুড়ার মানুষের জন্য সমস্ত দায়িত্ব আমি একাই নিতে প্রস্তুত যতক্ষণ আমার জীবন আছে। এই জীবনের প্রতি আর মায়া মমতা নাই। অনেক পাইছি আমি, অনেক পাইছি, আর ভালো লাগে না, আর ভালো লাগে না। একসময় মনে হতো যে 2 লাখ টাকা যদি ক্যাশ হতো তাহলে আমি জীবনের সর্ব হতাম। এখন 2 লাখ টাকা কোনো দিন আমার একদিনে ইনকাম হয়, কিন্তু মন আর ভালো লাগে না। এই কথাটা আমি বলার উদ্দেশ্য আপনাদেরকে যে অর্থের পিছে কেউ ছুটবেন না। অর্থ কিন্তু আপনাকে সুখ দিবে না, শান্তি দিবে না। অর্থ আপনাকে অশান্তির মধ্যে ফেলে দেবেন। অর্থ কোনোদিন সুখ শান্তি কিছুই দিতে পারে না। আপনার প্রয়োজন যা অতটুকুই আপনি অর্জন করবেন, তাতে আপনার সুখ থাকবে, শান্তি থাকবে। আপনাদের সঙ্গে অনেক মানুষ দেখে আমি অনেক কথা বললাম। আপনারা কেউ আমার বোনের বয়সী হবেন, কেউ আমার মায়ের বয়সী হবেন। আমি যদি কোনো ভুল কথা বলে থাকি, আমি যদি কোনো আপনার মনে কষ্ট দিয়ে কথা বলে থাকি, আপনারা আমাকে ক্ষমা করে দেবেন ভাই হিসেবে। আর সোনামণির বাচ্চারা, তোমরা যে মনোযোগ দিয়ে আমার কথাটি শুনলা, সব কথা ভুলে যাবা, কোনো অসুবিধা নাই। কিন্তু ওই কথাটি মনে রাখবা, বাসায় যখন থাকবা বাবা মা যে কথাটি বলে ওটা মনোযোগ দিয়ে শুনবা। স্কুলের গণ্ডিতে যখন আসবা টিচার যেটা বলে এটা মনোযোগ দিয়ে শুনবা। গার্জিয়ানদের প্রতি আমার আবার অনুরোধ রইল, এত কিস্তির মধ্যে নিজেকে ডুবায়েন না। কিস্তিটা একটু কমায় নিয়ে আসেন, তাহলে নিজে সুখে থাকবেন, আপনার সন্তান মানুষের মতো মানুষ হবে, এলাকা ভালো থাকবে। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা বলা শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।